নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনে ধরেছেন প্রিয়স্মিতা তেহবিজ রায়। পর্ব 14। হঠাৎ কলিং বেলের শব্দ বেজে উঠতেই প্রিয়তা লাফিয়ে উঠল। মনে মনে বলল, এত রাতে কে এসেছে? প্রণয় ভাইয়া নিশ্চয়ই। অতক্ষণে চিন্তার রেশ কাটিয়ে মুখে হাসি ফুটে উঠল তার। আর কাল বিলম্ব না করে ছুটতে লাগলো সদর দরজার দিকে। মেইন ডোরটা খুলতেই তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। নীল চোখ জোড়া স্থির হয়ে গেল দরজার পানে। প্রণয় দাঁড়িয়ে আছে, চুলগুলো এলোমেলো, চোখ দুটো অসম্ভব লাল। নিজের পায়ে ঠিক মতো সোজা হয়ে দাঁড়াতেও পারছে না। পা দুটো এদিক ওদিকে টলছে, চোখ জোড়া কেমন জল জল করছে। পরনে সাদা শার্টের ওপরের দিকে 3টে বোতাম খোলা, চোখে মুখে মলিনতা, সুদর্শন চেহারার কি হাল হয়েছে। প্রিয়তা ছুটে গেল প্রণয়ের কাছে, উত্তেজিত স্বরে জিজ্ঞাসা করল, আপনি এই অবস্থা কেন প্রণয় ভাই? কি হয়েছে? আপনার শরীর ঠিক আছে? জ্বর এসেছে নাকি আবার হাতে ব্যথা করছে? এমন হাজারো প্রশ্ন। প্রণয় একটা প্রশ্নের উত্তর দিল না, শুধু নিবুনিবুর চোখে তাকিয়ে রইল পান পাতা মুখটার পানে। প্রিয়তা আবার কিছু বলতেই যাচ্ছিল, ঠিক তখনই একেবারে হঠাৎ করে আচমকা বিনামিকে বজ্রপাতের মতো প্রণয় প্রিয়তাকে শক্ত করে বাহুবন্ধনে চাপটে ধরল। নিজের শক্ত সমর্থ বলিষ্ঠ পুরুষালী বুকে অতি যত্নে চেপে ধরল ছোট্টখাটো নরম দেহটাকে। প্রিয়তা যেন তার কাছে আস্ত একটা ননির পুতুল। জড়িয়ে ধরা মাত্র প্রিয় নারীর দেহ থেকে আসা সে অতি পছন্দনীয় মাদকীয় সুগন্ধ ছুটে এসেছে। এমনিতেই অতিরিক্ত নেশা করার ফলে মাথার সব কিছু গলিয়ে যাচ্ছে, এর ওপর সে পাগল করা মাতাল করা মাদকীয় ঘ্রাণ প্রণয়ের মস্তিষ্কের সকল সিস্টেম হ্যাং করে দিয়েছে। সে আর নিজের মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। তাই আর ভেবে সময় নষ্ট করো না। ফটাফট মাথা নিচু করে প্রিয়তার গলায় মুখ গুজে দিল। মুহূর্তে প্রিয়তার পুরো পৃথিবী থমকে গেল। সারা শরীর ঝনঝন করে কেঁপে উঠল। মনে হলো কেউ তাকে তীব্র বৈদ্যুতিক শক দিচ্ছে। এমন অনাকাঙ্ক্ষিত পুরুষের অনাকাঙ্ক্ষিত সময় অনাকাঙ্ক্ষিত স্পর্শের জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। প্রায় 6 বছর পর হঠাৎই করেই কোনো কারণ ছাড়াই প্রণয় তাকে জড়িয়ে ধরেছে। এটা তার বিশ্বাসই হচ্ছে না, বিস্ময় কাটছেই না। তার ছোট দেহকে প্রণয়ের পুরুষালী দেহের স্পর্শে আসতেই তিতির করে কেঁপে উঠেছে। এই পুরুষ তার কখনো তাকে বিনা কারণে জড়িয়ে ধরবে, এটা সে ভাবতেও পারেনি। প্রণয়ের শরীর থেকে তীব্র অ্যালকোহলের গন্ধ এসে ওয়ান্ডাইট ম্যান পারফিউমের গন্ধ মিশে এক অদ্ভুত মাদকীয় ঘ্রাণ ছড়াচ্ছে। প্রণয় প্রিয়তার মাথাটা আরও একটু শক্ত করে নিজের বুকে চেপে ধরল। নাকটা গিয়ে ঠেকলো প্রণয়ের উন্মুক্ত বুকে। পুরুষের এই গন্ধটা এবার প্রণয়ের শরীর থেকে নাসারন্ধে হুড়মুড়িয়ে প্রবেশ করছে। প্রিয়তার নিজেকে কেমন মাতাল মাতাল লাগছে, বুকের ভেতরে কেমন উতাল পাতাল করছে। প্রিয়তার মনে হচ্ছে তার মস্তিষ্কের নিউরনগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে ধীরে ধীরে। এমন অনুভূতির সঙ্গে সে পরিচিত নয়। এর আগেও প্রণয় ভাই তাকে শতবার জড়িয়ে ধরেছে, কিন্তু এসব অনুভূতি অনুভব করার উপস্থিতি ছিল না সে শহর। 6 বছর আগে প্রণয় ভাই যখন তখন তাকে জড়িয়ে ধরত, তখন তেমন কিছু অনুভব হতো না। এখন যেমন অদ্ভুত দম বন্ধ করা অনুভূতি, সারা শরীর কাঁপাচ্ছে, তখন এমন কাঁপাকাঁপি করতো না। প্রিয়তা কিছুতেই নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারতো না। কাঁপাকাঁপি বন্ধ করতে পারছে না, গলা শুকিয়ে যাচ্ছে, গলা দিয়ে একটা শব্দ বের করছে না। এদিকে প্রণয়ের সম্পূর্ণ নেশা চড়ে গেছে। সে 80% নিজের হুঁশেই নেই। তার পুরো মস্তিষ্ক জুড়ে আছে সামনে নারীটা। সে সবটা জুড়ে থাকলেও প্রকাশ করা বারণ ছিল, কিন্তু এখন এসব নীতিবাক্য তার মাথায় নেই। সে নিজেকে কোনো মতেই নিয়ন্ত্রণ করতে পারলো না বলেই চেষ্টাও করলো না। এই তুলতুলে দেহটাকে বুকে জড়িয়ে নিলে তার যে আকাশ পরিমাণ মানসিক শান্তি লাগে, যে শান্তির কিছুটাও অন্য কোনো কোথাও পাওয়া যেত, কিন্তু মেটেনি। সে জানে এই শান্তি পৃথিবীর অন্য কিছুতে মিলবে না। এই অপার মানসিক শান্তির আধার কেবলমাত্র এই নারীটি। বসে থাকাকালীন সে প্রতিনিয়ত বাহানা খুঁজত এই নারীকে একটুখানি ছুঁয়ে দেওয়ার জন্য। এই নারীর স্পর্শ তার জন্য জীবনদায়ী ওষুধ, যা তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে সক্ষম। এই নারীটার জন্য যে সে কতটা তৃষ্ণার্ত, সেটা হয়তো এই বোকা মেয়েটার জীবনেও আন্দাজও করতে পারবে না, বুঝবে না। সে যে প্রতিটা মিনিটে সেকেন্ডে কতটা তার পেছনে ছুটেছে, এই মেয়েটা জানবে না। তার জন্যই আবরার শিকদার প্রণয় কতবার নিজের হাত লাল করেছে, কত নিরহর প্রাণ নিয়েছে। আর আজকে এই অবস্থার জন্য তার পাপই হয়তো সবচেয়ে বেশি দায়ী। কিন্তু আল্লাহ সাক্ষী, সে একটা পাপও নিজের জন্য করেনি। যা করেছে শুধুমাত্র নিজের রক্তজবাকে বাঁচানোর জন্য করেছে। কিন্তু আল্লাহর দরবারে পাপ তো পাপই, এর শাস্তি তাকে পেতেই হবে, আর সেটা সে পাচ্ছেও।
কথায় আছে না, মানুষ নিজের সব থেকে প্রিয় জিনিসটাই ধরে রাখতে পারে না। ওদের দুজনের ক্ষেত্রেও সেটাই হয়েছে। এমন হাজারটা শান্তির বিনিময়েও তার রক্ত চেবা ভালো থাকুক, সে সেটা দেখেই সুখে থাকবে। যে কোনো যন্ত্রণা ভুলে যাওয়ার জন্য মেয়েটা নীলাভ চোখের চাউনি, হাসি মাখা মুখ, এইসবই যথেষ্ট। এগুলো দেখে প্রণয়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। সে স্বীকার করে তার মনে জ্বলতে থাকা দাবানলের আগুন, তার মন জ্বালিয়ে দেওয়া ধ্বংসাসী লেডিহান শিখার সম্মুখে শীতল তুষারে পরিণত করার ক্ষমতা রাখে মেয়েটা। সত্যি বলতে তার সামান্য স্পর্শ প্রণয়ের ক্রোধের সর্বোচ্চ সীমাকে থেকে টেনে নিয়ে আসতে পারে একদমই নিম্ন পর্যায়ে। সে মানে এই ছোট্ট কোমল দেহটাকে জড়িয়ে ধরলে তার ভীষণ আরাম লাগে। জ্বলতে থাকা কলিজায় তুষারপাত হয়, নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হয়। বড় মানসিক শান্তি পাওয়া যায়। কিন্তু এসব থেকে সে গত 2 বছর থেকে বঞ্চিত। একটু ছুঁয়ে দেওয়ার জন্য প্রতিটা সেকেন্ড চাতকের ন্যায় ছটফটে মরেছে, কিন্তু অসহায় সে পারেনি। তার এত কষ্ট যন্ত্রণা দেখেও আল্লাহর একটুকু মন গড়েনি। নিজের অসহায়ত্বের কাছে অপারগ সে, হেরে যাওয়া এক সৈনিক। কিন্তু আজ সে তার হুঁশে নেই। তার মন যা চাইছে তাই করছে, নিজেকে আটকানোর কোনো প্রয়াস নেই, অনুভূতি লুকানোর কোনো ব্যস্ত চেষ্টাও নেই। সে প্রিয়তার গলার কাছে কাছে জামায় হাত দিল, লাফিয়ে উঠল প্রিয়তা। সে প্রণয়ের দিকে তাকে কাপা কণ্ঠে বলল, আপনি ড্রাঙ্ক। প্রণয় কোনো জবাব দিল না, প্রিয়তাকে ধরে ঘুরিয়ে দিল। প্রিয়তার পিঠ ঠেকল প্রণয়ের বুকে। সে নিঃশব্দে খোপায় আটকে রাখা বড় ক্লাচারটা খুলে দিল। মুহূর্তে একরাশ ঘন কালো লতানো চুল বাঁধনারা ঝর্ণার ন্যায় তীরে নেমে এলো। প্রথমে কাঁধ, তারপর পিঠ, তারপর কোমর, আর শেষে হাঁটু ছড়িয়ে গেল। প্রণয় মুগ্ধ নয়নে চেয়ে রয়েছে সেই ঘন কালো চুলের দিকে। প্রণয়ের সকল প্রিয় জিনিসের মধ্যে শেষে রয়েছে প্রিয়তার এই লম্বা কালো কেশরাশি, যা প্রণয়কে আরও বেশি পাগল করে দেয়। একসময় এই চুলের খেলায় সে নিজেই খেয়াল রাখত, কিন্তু প্রণয়ের জন্য সুখ খুব একটা স্থায়ী নয়। তাই তো এই দিনগুলো নিমেষে হারিয়ে ফেলেছে। বিনিময়ে কী পেয়েছে? মৃত্যুসম বিষাক্ত দিন। সে মাথা নিচু করে প্রিয়তার খোলা চুলে মুখ ডুবিয়ে দিল। শুকশুক করে অতি প্রিয় গন্ধটা নাক দিয়ে হৃদয়ে প্রবেশ করেছে। আহা, কি শান্তি! এই শান্তি পৃথিবীর কোথাও নেই। প্রণয় জড়িয়ে আসা গলায় বলল, কি মাখিস চুলে? অ্যালকোহল? না হলে এত মাদকীয় কেন হবে? তুই জানিস এটাতে আমার কত মাতাল মাতাল লাগে? কেন আমাকে পাগল করা ধান্দায় থাকি সবসময়? বলে মাথার চুল ছোট্ট একটা ভালোবাসার পরশ এঁকে দিল। আবারও নিজের ঠোঁট জোড়া নামিয়ে নিল প্রিয়তার গলার কাছে। এক নরম আদরের স্পর্শে ফুটে উঠল প্রিয়তার অস্তিত্বে। আরও কানের কাছে মুখ নিয়ে গভীর হাসকি টোনে অধিকার আর চরম ভালোবাসার মিশ্রণে ফিসফিস করে বলে উঠল, তুই আমার, শুধু আমার। প্রিয়তা চকিতে তাকালো প্রণয়ের চোখের দিকে। তার চোখে চরম অবিশ্বাস। সে দ্বিধান্বিত কণ্ঠে বিড়বিড়িয়ে বলল, এসব কি বলছেন প্রণয় ভাই? কেন বলছেন এসব? এটা কি অতিরিক্ত নেশার কারণে ভুলভাল প্রলাপ নাকি? এটা ভাবতে সে আবার চমকে ওঠে, প্রণয়ের চোখের দিকে তাকায়। নীলাবার চোখে ভরে উঠল নতুন এক ভাবনায়। এটা কি করে হয়? প্রণয় ভাইয়া তো প্রহেলিকা আপুকে ভালোবেসে বিয়ে করেছে। প্রিয়তা ভাবল হয়তো নেশার কারণে ভুলভাল বকছেন। প্রণয় এমন লাগাম ছাড়া এখানে ওখানে ছুঁয়ে দেওয়াতে প্রিয়তার জান বেরিয়ে যাওয়ার উপক্রম। তবে সে বুঝল এখনই প্রণয় ভাইয়াকে আটকাতে হবে, কারণ উনি ওনার হুঁশে নেই। প্রণয়ের চোখ আটকে আছে প্রিয়তার লাল টকটকে পদ্মের মতো অধরে। প্রণয়ের নেশা পড়া চোখে চেয়ে আছে, এক দৃষ্টি সহ করছে না প্রিয়তার। সে প্রণয়ের বুকে বল প্রয়োগ করে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু প্রণয় আরও শক্ত করে কোমর জড়িয়ে ধরে মাদকীয় গলায় ধমক দিয়ে বলল, আরেকবার ছটফট করলে পাশের পুকুরে ফেলে দিয়ে আসবো। তার নিঃশ্বাস আটকে আসছে। প্রণয় তার বৃদ্ধাঙ্গুল দিয়ে প্রিয়তার নরম ঠোঁট স্লাইড করছে। প্রিয়তার মস্তিষ্ক বলছে, এই পুরুষ নিষিদ্ধ, এর এত কাছে আসলে মৃত্যু হবে তোর। এখন সে হুঁশে নেই, হুঁশে আসলেই বউ ছাড়া কিচ্ছু বুঝবে না। এছাড়াও এইসব পাপ অন্যায়। সে কারো স্বামীর মাতাল অবস্থায় সুযোগ নিতে চায় না। প্রণয় নিজের কাছে ঠোঁট প্রিয়তার নরম ঠোঁটের কাছে আনতেই হঠাৎ করে নিজের ভার ছেড়ে দিল প্রিয়তার ওপর। এত ভারী শরীরের চাপ ওপরে পড়তেই প্রিয়তার পদযুগল টলে গেল। সে বুঝল প্রণয় স্টেনলেস হয়ে গেছে। তার পুরো দেহের ভর ছেড়ে দিয়েছে প্রিয়তার ওপর। প্রিয়তার চপাট করে চ্যাপটা হয়ে যাবার উপক্রম হলো। সে কিছুতেই প্রণয়কে নিয়ে ব্যালেন্স রাখতে পারছে না। কেমন করে পারবে? কোথায় আর্চলিশ আর কোথায় বিরাশি? প্রিয়তার কোমল দেহ কিছুতেই পুরুষালী ভারের তীব্রতা সহ্য করতে পারছে না, কিন্তু প্রণয়কে সে কিছুতেই পড়তে দেবে না। তাই কোনো রকমে পেছাতে পেছাতে ড্রয়িং রুমের সোফায় নিয়ে গিয়ে শুয়ে দিল। তপাস করে প্রণয়ের পাশে বসে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। প্রণয়ের নিস্তে সুদর্শন চেহারার পারে চোখ রাখলো।
প্রণয়ের গালে হাতে রেখে নমনীয় গলায় বলল, যখনই ভাবি নিজেকে একটু শান্ত করব, শক্ত করব, তখন তুমি ঝড়ের বেগে এসে আবার সব এলোমেলো করে দাও। আমার ধৈর্যের ভাত ভেঙে দাও। সব দোষ তোমার। তুমি আমাকে তোমার কাছ থেকে সরে যেতে দিচ্ছ না। অদৃশ্যভাবে যেন বেঁধে রেখেছ নিজের সাথে আষ্টে পৃষ্ঠে। আমি কষ্ট পাচ্ছি, আর তোমার ভীষণ ভালো লাগছে, তাই না? আমাকে যেটুকু ভালোই বাসো না, বাঁধলে তাহলে বেঁধে রাখছো কেন? কেন অদৃশ্য হাতটা ছেড়ে দিচ্ছ না? আমি কোনো বিপদে পড়লে কেন তুমি সবার আগে ঝাঁপিয়ে পড়ো? কেন আমাকে নরম তৈরি করলে? কেন শক্তভাবে তৈরি করলে না? ছোট থেকে কেন আমার এত যত্ন নিলে? নাক টেনে টেনে কথাগুলো বললো প্রিয়তা। কয়েক সেকেন্ড দম নিয়ে আবারও বলল, জানো কেন আমি তোমার প্রতি এত আসক্ত? তুমি নিষিদ্ধ চেনেও। তোমার প্রতি আমার আসক্তি এক ফোঁটাও কমেনি, বরং দিন দিন হু হু করে বেড়েই চলেছে। কেন পাপ জেনেও নিজের পাপী হওয়া থেকে আটকাতে পারছি না। তবে শোনো, তুমি ছাড়া আমার জীবনে দ্বিতীয় এমন কোনো কেউ নেই যে আমার চোখ দেখলেই মন পড়ে ফেলবে। আমার কিছু পছন্দ হলে মুখ ফুলে বলার আগেই চোখের সামনে হাজির করবে। আমার খিদে লেগেছে এটা আমার পেট বোঝার আগেই সে বুঝে ফেলবে। আমার না বলা কথাগুলো তার কাছে খোলা বইয়ের পৃষ্ঠার মতো হবে। তুমি ছাড়া দ্বিতীয় এমন কেউ নেই জানো, যার কাছে মানসিক শান্তি মিলবে, যার পক্ষে স্বর্গের সুখ মিলবে। মন খারাপের দিনে কিছু না বলেই ঘুরতে নিয়ে যাবে, বুকে রাখতে দেবে, এমন কেউ নেই। সবার কাছে আমার নীল চোখের রহস্যময় নীল সমুদ্র, কিন্তু তোমার কাছে এই চোখের গভীরতা এক হাতেও নয়। এত ভালোবাসা দেওয়ার পরও কি তোমার প্রতি এই অসুস্থ আসক্তি জন্মানোটা অস্বাভাবিক কিছু? তোমাকে ভালোবেসে উন্মাদ হয়ে যাওয়াটা কি ভুল? চোখ বুঝে অন্য হাতটা প্রণয়ে অন্য গালে রেখে বলল, জানো, নারী পৃথিবীর কোনো কিছুতে আটকায় না। যা টাকা পয়সা রূপ সৌন্দর্য কিছুতেই নয়, এসব ক্ষণস্থায়ী। এক না একদিন এসবের ওপর থেকে উঠে যাবে মন। এসবে নারী আটকায় না, কিন্তু নারী আটকে যায় স্নেহে, ভালোবাসা, সম্মানে, যত্নে, আগলে রাখায়, চোখের পানে তাকিয়ে মন বুঝে নেওয়ায়। এসবের কারণে একবার যদি কোনো নারী কারো মাঝে আটকে যায়, পৃথিবী অধিক হয়ে গেলেও সে আর এগিয়ে যেতে পারে না। সেখানে তুমি আমার জন্ম থেকে শুরু করে 14 বছর বয়স পর্যন্ত এই সব কিছুর চেয়েও বেশি ভালোবেসেছ, যত্ন নিয়েছ, মাটিতে পা রাখতে দাওনি। পাছে যদি পায়ে ময়লা লেগে যায়, আমার না বলা কথাগুলো অনায়াসে শুনে নিয়েছো, আমাকে আমার চেয়ে বেশি বুঝেছ। এত আদর যত্ন ভালোবাসা পাওয়ার পর আমি কি তোমার মাঝে না আটকে থাকতে পারি? এটা কেউ বোঝে না, আমিও বুঝতেও চাই না। এক আকাশ পরিমাণ ভালোবাসা, এই থমকে যাওয়া সব কিছু আমার একার। আমি জানি তুমি আমার জন্য সারা জীবনের মতো নিষিদ্ধ, তবুও তো আমার চোখে ভালোবাসা মানে শুধুই তুমি, আমার প্রথম ভালোবাসা। তুমি আমাকে ভালোবাসো না তো কি হয়েছে, আমি তো বাসি। নানাতে তালু দিয়ে চোখের পানি মুছে বলল, কিন্তু আমি কখনোই আপনার কাছে ভালোবাসা দাবি করব না। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন না। আমি চাই আপনি খুব সুখী হন, আপনার দুঃখ কষ্ট যা কিছু খারাপ আছে সব আমার হোক, আমার সকল সুখ আপনার হোক। আমি বলেই চোখ বন্ধ করে নিল। বন্ধ চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল তরল বেদনা। সে প্রণয়ের এলোমেলো স্নিগ্ধ চুলগুলো নিজের হাতে কিছুটা গুছিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। কয়েক সেকেন্ডের নিঃশব্দে চেয়ে থেকে রান্নাঘরে দেখে গেল। বড় সাইজের দুটো লেবু চিপে এক মগ লেবু পানি বানালো, তাতে 2 চামচ লবণ মিশিয়ে প্রণয়ের কাছে নিয়ে গেল। সে মগটা টি টেবিলের ওপর রেখে প্রণয়কে টেনে হিঁচড়ে তুলল, কিন্তু এইভাবেই কিভাবে খাওয়াবে? তাই আবার রান্নাঘরে গেল, নিজে সাধারণটা ভিজিয়ে নিয়ে এলো, কিছুটা সোজাভাবে জড়িয়ে বসিয়ে চোখ মুখ গলা মুছে দিতে দিতে ভাবলো, কি এমন হলো যে প্রণয় ভাই কোনো দিনও মদ ছুঁয়ে দেখতো না, ভাইয়াদেরও লুকিয়ে চুরিয়ে খেতে দিতেন না, সেখানে উনি নিজেই নেশা করে বাড়ি ফিরেছেন? এটা তো অবিশ্বাস্য, অসম্ভব ব্যাপার। কিন্তু কে জানে কেন খেয়েছেন এতটা, যে চোখটাও খুলে রাখতে পারছেন না। প্রিয়তার মুছে দেওয়ার কাজে লাগলো। প্রণয় চোখ মেলে চাওয়ার চেষ্টা করলো, তার ভীষণ ঘুম পাচ্ছে। প্রিয়তা তাকে জোর জবস্তি করে পুরো এক মগ লেবু পানি খাইয়ে দিল। লেবু পেটে যেতেই প্রণয়ের গা গড়িয়ে এলো। চোখে পলক ফেলার আগে সে প্রিয়তার গায়ে হরহর করে বমি করে দিল, কিন্তু মদ ছাড়া পেট থেকে আর কিছুই বেরোলো না। সে আবার নেতিয়ে পড়ল। এসব মদ গাছে খাওয়ার অভ্যাস শিকদার বংশের ছেলেদের নেই, আর প্রণয় শিকদারের তো প্রশ্নই আসে না। তাই এসব মদ গাছে তার সহ্য হচ্ছে না। প্রিয়তার সারা শরীর তখন মদের গন্ধ ছড়াচ্ছে। আশ্চর্যজনকভাবে একটুতেই খুঁতখুত করা মেয়েটা আজ মোটেই ঘেন্না লাগছে না। প্রিয়তা নিজের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ভেজা ওনাটা দিয়ে আবারও মুখ গলা মুছে কুশন দিয়ে লম্বটিকে শুইয়ে দিল।
যদিও প্রণয়ের পা সোফার বাইরে চলে গেছে। প্রণয় মাথায় কয়েকবার হাত বুলিয়ে মনে মনে আওড়ালো, মাশাআল্লাহ। কিন্তু নিজের গা থেকে আসা মদের গন্ধ এবার ওর নিজের গায়ে গুলিয়ে এলো। তাই সে ছুটে নিজের ঘরে চলে গেল। ওয়ার্ড্রোব থেকে মেরুন রঙের ফুল স্লিভ 3 পিস বের করে ওয়াশরুমে ঢুকে পড়ল। পাকা 15 মিনিট ঘষে মেজে গোসল করে বেরিয়ে এলো। মেরুন রঙের 3 পিসে মেয়েটাকে অপসরই লাগছে। এখন এত চুল শুকানোর সময় নেই, তাই চুলে একটা বড় তোয়ালে পেঁচিয়ে খোপা করে নিচে ছুটে গেল ঘর থেকে বেরিয়ে। প্রণয়ের কাছে এসে দেখলো সে বিধ্বস্ত শরীরে অজ্ঞান হয়ে ঘুমাচ্ছে। প্রিয়তা কাছে গিয়ে আবার গালে হাত দিতেই চমকে উঠল। আবারও জ্বরে, শরীর পুড়ে যাচ্ছে। এখন শেষ রাত, 3:55। আর কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান হবে। আব্বু, চাচ্চু, আম্মু, বড়মা সবাই উঠে পড়বে। তারা যদি এইভাবে প্রণয় ভাইকে দেখেন তখন কি হবে? কত প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে। সবাই ওঠার আগেই এর ব্যবস্থা করতে হবে, নাহলে চিন্তায় পড়ে যাবে। নেশা করে বাড়ি ফিরেছেন জানলে ওনার সম্মান নষ্ট হবে, সবাই বুঝবেন। প্রিয়তা কিছু একটা ভেবে 3 তলায় চলে গেল। শেষের দিক থেকে 2 নম্বর রুমে দরজা লক করলো, একবার, দুবার, তারপর পরপর কয়েকবার। প্রেম গভীর ঘুমে ঘুমাচ্ছিল। অনেক রাত অবধি পেইন্টিং করেছে। 2 দিন পরই তার এক্সিবিশন, তাই দম ফেলার ফুরসত নেই। মাত্র 2 ঘন্টা আগে ঘুমাতে গিয়েছে, কিন্তু এমন দরজা ধাক্কাধাক্কি শব্দে তার ঘুম হালকা হয়ে এলো। আবার পরপর কয়েকবার শব্দ হতে সে পুরোপুরি জেগে উঠল। হাত বাড়িয়ে পাশের সেন্টার টেবিল থেকে চশমাটা তুলে চোখে পড়ে নিল। ঘড়িতে তখন 4:01। এত ভোরে কে ডাকছে ভেবে প্রেম একটু অবাকই হলো, কিন্তু আর কিছু না ভেবে উঠে গিয়ে দরজা খুলতে হতবাক হয়ে গেল। প্রিয়তার টলটলের চোখে দাঁড়িয়ে আছে। প্রেম প্রথমে অবাক হলো, কিন্তু বোনের চোখে পানি দেখে উত্তেজিত হয়ে গেল। উত্তেজিত কণ্ঠে বলল, কি হয়েছে বনু, তুই কাঁদছিস কেন? আর এই সময় তুই এখানে কেন? প্রিয়তা চুপচাপ দাদানের দিকে তাকিয়ে মাথা নিচু করে বলল। প্রেম পুনরায় বলল, কি হয়েছে বল তো? প্রিয়তা নিচু স্বরে বলল, ছোট দাদা, আমার সাথে একটু নিচে চলো। প্রেম বলল, কেন? প্রিয়তা কাঁপা কাঁপা গলায় বলল, প্লিজ দাদা চলো, নাহলে সবাই উঠে পড়বে। প্রেম বিস্ময়ে তাকিয়ে রইল। কিছু না বুঝে প্রিয়তা তার হাত থেকে ছুট লাগালো। প্রিয়তা প্রেমকে নিয়ে ড্রয়িং রুমে এলো। প্রেম নিজের বড় ভাইকে এমন অবস্থা দেখে বিস্ময়ের চোখ ছানাবড়া করে গেল। হতবাক গলায় বলতো, কি হয়েছে বড় দাদা নীল? প্রিয়তা কাঁপা কাঁপা গলায় সংক্ষেপে সবই খুলে বলল। কয়েক সেকেন্ডের সময় লাগলো কথাগুলো বুঝতে। বুঝে উঠতে চোখ বড় বড় হয়ে গেল। ভাইয়ের অবস্থা দেখে মনে হলো কেউ যেন ওর কলিজায় ছুরি চালিয়ে দিয়েছে। সব বিস্ময়ে মিশিয়ে গেল মুহূর্তেই। এইবার বোনের দিকে আরেকবার ভাইয়ের দিকে তাকালো। সব কিছু বুঝতে পেরে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ভাইয়ের দিকে তাকিয়ে মনে মনে আর্তনাদ করে বলল, আমার ভাইটা না জেনে কত যন্ত্রণা অনুভব করে প্রতিনিয়ত। আল্লাহ, আমার ভাইটাকে ধৈর্য দাও, সহ্য দাও, সকল পরিস্থিতি স্বাভাবিক করো। প্রিয়তা কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ ভাইয়া, ওনাকে এখান থেকে নিয়ে চলো, এক্ষুনি আব্বু আম্মু উঠে পড়বে। প্রেম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বনু তুইও ধরবি, নাহলে আমি উপরে নিয়ে যেতে পারবো না। প্রেম প্রণয়কে টেনে তুলে ডান হাতের কবজি ধরতেই প্রিয়তা চিৎকার করে বলল, ওইখানে ধরো না ভাইয়া, অন্য হাতে ধরো। প্রেম কপালে ভাঁজ ফেলে বলল, কেন? প্রিয়তা বলল, ওখানে উনি আঘাত পেয়েছেন। প্রেম বোনের অসহায় মুখের দিকে তাকিয়ে আরেকবার দীর্ঘশ্বাস ফেলল। প্রণয়ের বাঁ হাতে নিজের কাঁধে নিল। প্রিয়তা সাবধানে প্রণয়ের ডান হাতে নিজের কাঁধে নিল। অনেক কষ্টে ধীরে ধীরে তারা প্রণয়কে প্রেমের ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল। ওরা দুজনে প্রণয়ের 2 পাশে চিৎপটাং হয়ে পড়ে গেল। হাঁ করে শ্বাস নিচ্ছে দুইজনই। প্রেম মনে মনে বলছে, কি খাস ভাই। আসলে প্রণয়কে ভয়ে আনতে দুজনেই প্রচণ্ড বেগ পেতে হয়েছে। এত বিশাল দেহের বলিষ্ঠ পুরুষকে বয়ে নিয়ে আসা তো মুখের কথা না। ভোর 4:25, হালকা হালকা ঠান্ডা পড়ছে। পরিণীতা কালো রঙের একটা শাল নিয়ে নিজেকে পুরোপুরি প্যাকেট করে নিল। চোখ দুটো ছাড়া প্রায় কিছুই দেখা যাচ্ছে না। সে পা টেপে টেপে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে ড্রয়িং রুমে পা রাখলো। সামনে 4 কর্তা সাদা টুপি পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। তাদের দেখেই পরিণীতা বড় পিলারের পেছনে লুকিয়ে পড়ল। 4 কর্তা নিজেদের মধ্যে কিছু কথা বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে মসজিদের দিকে চলে গেলেন। পরিণীতা আড়াল থেকে বেরিয়ে এসে বাড়ির বাহিরে পা রাখলো। এখনও পুরোপুরি সূর্যের আলো ফোটেনি, বেশ অনেকটা অন্ধকার, কিছুটা ভয় ভয় করছে। পরিণীতার জহুরির চোখে আশপাশটা পর্যবেক্ষণ করলো। কেউ নেই। সে পা টিপে টিপে সদর দরজার বাইরে গেল। আম গাছের আড়ালে লুকিয়ে পড়লো। সামনে তাকালো। 4 জনের মাঝে 2 জন পাহারা দিচ্ছে। পরিণীতা বিরক্ত হয়ে মনে মনে বলল, এদের কি ঘুম পায় না? সে বাড়ির পেছন দিকে হাঁটা ধরলো। পদ্মপুকুর পেরিয়ে এসে পেয়ারা গাছের কাছে এলো। সাদা লম্বা স্কার্ট শক্ত করে ধরে শিকদার বাড়ির ওপরের বন্ধ জানালার দিকে তাকালো, কেউ দেখছে কিনা। কেউ নেই, কেউ দেখছে না। সে ছেলেদের মতো পেয়ারা গাছের ডালে উঠে পড়ল। শিকদার বাড়ির 12 ফুট উঁচু
পাঁচিলের ওপর দাঁড়িয়ে দেখলো নিচটা। তার ভয় লাগছে এখন এখান থেকে লাফ দিতে। এখন তো আর মাস্টারমশাই নেই যে ক্যাচ ধরে ফেলবে। কিন্তু সে মনে সাহস নিয়ে আল্লাহর নাম নিয়ে লাফ দিল। শিকদার বাড়ির পেছনের পিচ্ছি ঢালা রাস্তায় পড়ে হেপি ব্যথাও পেল। হাঁটুতে কুড়োয়ে কোমরে কিছুটা ছিঁড়ে রক্ত বের হয়ে যাচ্ছে। মিনিট 5 চোখ মুখ কুচকে ব্যথা গিলল। এরপর চকিতে আশেপাশে তাকালো। এই সময়ে এখানে তাকে কেউ দেখে ফেলবে, কেলেঙ্কারি হয়ে যাবে। এখন আকাশ আরও একটু পরিষ্কার হয়েছে। সে উঠে দাঁড়িয়ে সামনের ঝোপঝাড়ের দিকে তাকালো। ওই দিকটা অনেকটা অন্ধকার। সে মনে মনে আল্লাহ নাম নিয়ে ঝোপঝাড়ের দিকে চিকন ঘাসের রাস্তায় পা বাড়ালো। মিনিট 10 হাঁটার পর সে একটা বড় জামরুল গাছের নিচে গিয়ে দাঁড়ালো। অপেক্ষা করতে লাগলো। সে ভাবলো আর মাত্র 10 থেকে 15 মিনিট, তারপর ধরবে। জামরুল পড়ে পুরো গাছের নিচে বিছিয়ে আছে। সে একটা তুলে অন্যের মুছে কামড় বসালো। খেতে খেতে অপেক্ষা করতে লাগলো। 15 মিনিট 10 পরে দেখলো দূর থেকে কেউ একজন হেঁটে আসছে। সে হাঁটার ধরন দেখেই, দেহের গঠন দেখেই চিনে নিল। সে গাছের নিচে লুকিয়ে পড়ল। আবিদ সাদা পাঞ্জাবি গায়ে, টুপি মাথায় দিয়ে এগিয়ে আসছে। সে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে গিয়েছিল। চোখ দুটো তার অসম্ভব লাল। হয়তো সারা রাত ঘুমায়নি ছেলেটা। সে জামরুল গাছটা অতিক্রম করে চলে যেতে নিলেই কেউ দৌড়ে এসে পেছন থেকে তার পিঠের উপর আছড়ে পড়ল। আবিদ তাল সামলাতে না পেয়ে দুপায়ে এগিয়ে গেল। সে আশ্চর্য হয়ে গেল, এমন হঠাৎ আক্রমণে তার কপালে ভাঁজ পড়ল। সে সোজা হয়ে ফিরে তাকালো। 5 ফুট 2 কি 3 ইঞ্চির একটি নারী অবয়ব, যার পুরো শরীর কালো চাদরে ঢাকা। এই আলো আধারিতে অন্য কেউ দেখলে ভূত প্রেত ভেবে ভয়ে আতকে অক্কা পেত। কিন্তু আবিদ তো আর তাদের দলে পড়ে না। সেই ভ্রুকুচকে নাইটের দৃশ্যমান চোখের দিকে তাকালো। গাঢ় বাদামি রঙের একজোড়া অত্যন্ত মায়াবী টানা চোখ। তার কপালের ভাঁজ মিলিয়ে গেল। সে একটানে মুখ থেকে চাদর সরিয়ে নিল। দৃশ্যমান হলো একখানা অতি মায়াবী সুদর্শন চেহারা। বিকারদের প্রথম আলো এসে মেয়েটির কোমল ফর্সা ত্বকে পড়ে ঝিলিক দিচ্ছে। বড় মায়াবী দেখাচ্ছে মেয়েটাকে। আবিদের চোখ ভেসে উঠল কার সন্দেহে সেই অতি প্রিয়কর তিক্ত দৃশ্য। এটা মনে পড়তে শান্ত শ্যামলা সুদর্শন মুখে ছড়িয়ে পড়ল হিংস্রতা। হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিল সে। ক্ষিপ্ত দৃষ্টিতে সামনের সপ্তদশীর নারীর দিকে তাকালো। পরিণীতা তার মাস্টারের চোখে এমন দৃষ্টি দেখে খুব একটা দেখেনি, তাই কিছুটা ভয় পেল মেয়েটা। আবির নিজের দৃষ্টি সরিয়ে পুনরায় হাঁটা ধরল। পরিণীতা এমন অদ্ভুত আচরণে আশ্চর্য হয়ে গেল। সে আবিদের বাঁ হাতটা নিজের কোমল হাতে ধরে আগলে নিয়ে কোমল স্বরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মাস্টারমশাই? আবিদের রাগ তার তীর করে বাড়ছে। তার ইচ্ছে হচ্ছে সামনের মেয়েটাকে এখানে জীবিত কবর দিতে, সুন্দর মুখের নকশা পাল্টে দিতে, সোজা বাংলায় এখানে নিজের হাতে খুন করে ফেলতে ইচ্ছে করছে। কিন্তু এই নরম কোমল মেয়েটাকে আঘাত করলে মেয়েটা যে ব্যথা পাবে, তার থেকে ও নিজের প্রাণের 1000 গুণ বেশি ব্যথা লাগবে। তাই প্রাণপণে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। মেয়েটাকে আঘাত করতে চায় না সে পুনরায় হাতছাড়া দিয়ে চলে যেতে নিল। তার ক্রোধ একটু একটু করে সীমা ছাড়ানোর পর্যায়ে যাচ্ছে। পরিণীতা এবার আরও অবাক হলো। সে বুঝল না তার অপরাধটা কি। সে এবার দৌড়ে গিয়ে সামনে থেকে জড়িয়ে ধরল। আবিদার নিজেকে সামলাতে পারল না। এক ঝাটকায় পরিণীতাকে নিজের থেকে আলাদা করে দিয়ে পরিণীতার নরম তুলতুলে গালে কষিয়ে একটা চড় বসিয়ে দিল। তার চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। মেজাজ আর আগ্নেয়গিরির ন্যায় উত্তপ্ত লাভা ছড়াচ্ছে। আবির নিজেকে আর সামলাতে না পেরে হিংস্র হয়ে গেল। পরিণীতার চুলের মুঠি ধরে টেনে নিজের কাছে আনলো। মুখের কাছে নিয়ে এসে চোখে চোখ রেখে রাগে গজাতে গজাতে বলল, নষ্টা মেয়ে, খুব জ্বালা না শরীরে? যখন তখন যে কোনো পুরুষকে জড়িয়ে ধরিস। তোদের মতো নষ্ট মেয়েদের সঙ্গে কথা বলা তো দূরের কথা, মুখ দেখতেও ঘৃণা লাগে আমার, রুচিতে বাঁধে। একদম ছুবি না আমাকে। এই শোন, পরের বার তুই আর তোর ওই অপয়া মুখ কোনোটাই আমি দেখতে চাই না। তাই আমার সামনে আসার ভুল করবি না, ভুলেও না। আর এই সব গায়ে পড়া স্বভাব ছেড়ে ভালো হয়ে যা। ছি! বলে পরিণীতাকে একটা ধাক্কা দিয়ে ফেলে হনন করে চলে গেল। পরিণীতা পানিতে তুলতে তুলতে চোখে বিস্ময় নিয়ে বড় বড় করে তাকিয়ে আছে। আবিদের কঠোর মুখ পানে। তার বিশ্বাস হচ্ছে না তার মাস্টারমশাই তার সঙ্গে এমন ব্যবহার করেছেন। যাকে তিনি সবসময় পবিত্রতার প্রতীক মনে করতেন, তিনি তাকে নষ্ট উপাধি দিলেন। পরিণীতা নিজের কানকেও বিশ্বাস করছে না। হৃদয়স্পন্দনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তার। বিন্দুমাত্র আফসোস নেই যে আবিদ তাকে চর মেরেছে। এমন চর যে মাছে সাজিয়ে খায়। কিন্তু আজকের আবিদ কথাগুলো বলতে পরিণীতা কখনো কল্পনা করতে পারেনি। কথাগুলো সোজা পরিণীতার কোমল হৃদয়ে এসে আঘাত করেছে। তার কানে বারবার একটা কথাই বাজছে, তুই একটা নষ্ট মেয়ে। আমি তোর মুখ দেখতে চাই না। পরের বার তুই আর এই অপময় মুখ নিয়ে আমার সামনে আসবি না।
পরিণীতার কলিজে ফেটে যাচ্ছে। তার মাস্টারমশাই তাকে এই কথা বলল। মেয়েটা এই বিষয়টা মাথায় আনতেই ভুলে গেল আবির তাকে কেন এগুলো বলবে। সে তো এসব বলার মানুষ নয়। তার পুরো মূল মস্তিষ্ক জুড়ে আবিদের বলা অতি তীক্ষ্ণ বিষাক্ত কটুবাক্যগুলো কয়েক মিনিট কাঁদতে কাঁদতে ছটফট করতে লাগলো পুরো মুহূর্তে। তার বারবার একটা কথাই কানে বাজতে লাগলো, তোর এই অপয়া মুখ আমি আর দেখতে চাই না, আমাকে দেখবি না, দেখাবি না। পরিণীতা শুকনো পাতার উপর শুয়ে পড়ে কাঁদছে। কলিজা ছিঁড়ে যাচ্ছে তার। সকাল 7:45। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, তাই সবাই বাড়িতে আছে। কারো কোথাও যাওয়ার তাড়া নেই। বাড়ির অর্ধেকের বেশি জনসংখ্যা এখনও ঘুমোচ্ছে। বিশেষ করে জমিদার পুত্রের জন্য তো এখন মধ্যরাত। আজ অফিসে নেই বলে 11টা অবধি ঘুমাবে। আর আগে যদি কেউ কানের কাছে ঢোলেও বাজায় তবুও কেউ উঠবে না। তন্ময় হাত পা ছড়িয়ে চিত হয়ে ঘুমিয়ে আছে। মুখের লালা দিয়ে পুরো বালিশ প্রায় ভিজিয়ে ফেলেছে। মিসেস অর্থি বেগম ঘরে ঢুকে ছেলেকে অদ্ভুত ভঙ্গিতে ঘুমাতে দেখে বিরক্ত হলেন। কাছে গিয়ে মৃদু ধাক্কা দিয়ে ডাকলেন, আব্বু ওঠো। এসব মৃদু ধাক্কা ধুমকি তন্ময়ের গায়ে লাগলোই না। এবার অর্থি বেগম চিৎকার করে ডাকলেন, তন্ময় ওঠো। তন্ময় ঘুমের ঘরে বিরক্ত হলো, কিন্তু উঠলো না। এমন চিৎকার তরি উঠে বলল, চোখটা তুলতে বলল, আম্মু কি হয়েছে? মিসেস অর্থি বেগম বললেন, তাড়াতাড়ি ভাইকে ডেকে তুলে নিচে আসো। এই কথা বলে অর্থি বেগম চলে গেলেন। তরি ভালোই জানে একে এভাবে ঘুম থেকে তোলা অসম্ভব ব্যাপার। তাই কিছু একটা ভেবে তন্ময় পেটের দিকে থেকে টি শার্ট তুললো। ফোলা ভুঁড়িতে জোরে একটা চিমটি কাটলো। তন্ময় চিৎকার দিয়ে ছটফটিয়ে উঠলো। কে কে বলে সামনে তাকালো, কিন্তু হাই, সামনের দৃশ্য ঝাপসা দেখলো। তন্ময় উঠে পড়েছে দেখে দৌড়ে চলে গেল। তন্ময় চোখ কচলে হাতড়ে চশমা খুঁজে চোখে পড়ে নিয়ে সামনে তাকালো, কেউ নেই। তন্ময় খুব রাগ হচ্ছে, ভাবতে লাগলো এই কাজটা কে করলো। কিন্তু কারো তো এখন সন্দেহভাজক চিহ্নিত করা মুশকিল, কারণ তার সব ভাই বোনই সন্দেহভাজক। কাউকে এই সন্দেহের তালিকার বাইরে রাখা যাবে না। তার মাঝে আসলে সন্দেহ হয় ওরা কি সত্যিই তার ভাই বোন, না হলে সারাদিন তার মতো অবুঝ শিশুর পেছনে কেন যুবকের মতো পড়ে থাকে। সে আবার শুয়ে পড়লো। কিছু সময় এপাশ ওপাশ করলো, চোখ বন্ধ করে ঘুমানোর ভান করার চেষ্টা করলো। কিন্তু দুঃখের কথা কি বলবো, পুরো ঘুম একবার ভাঙলে সেটা কি সহজে আসে। চোখের পাতায় তীর করে কাঁপছে। সে বিরক্ত হয়ে উঠে বসলো। এরপর দ্বিগুণ বিরক্তি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। প্রহেলিকা ঘুম থেকে উঠে আরও 1 ঘন্টা আগে। সে 1 ঘন্টা যাবৎ প্রণয়কে ফোন করেই যাচ্ছে, কিন্তু গত রাতের মতো এবারও ওর ফোন বাজতে বাজতে বন্ধ হয়ে গেল। তার এবার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। তার থেকেও বেশি রাগ হচ্ছে নিজের উপর। সে ঘুমিয়ে পড়ল। ওর বর এখনও বাড়ি ফেরেনি। আরও নিশ্চিন্তে ঘুমোলো। দুশ্চিন্তায় মাথায় ফেটে যাচ্ছে। সে ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গেল। চারগিন্নির সাথে মিলে প্রেরণা শুক্রবারের স্পেশাল ব্রেকফাস্ট বানাচ্ছে। তনুশ্রী বেগম প্রহেলিকা দেখে মিষ্টি হেসে বললেন, কী ব্যাপার আম্মু, আজকে এত দেরি হলো যে? প্রহেলিকা জোরপূর্বক হাসল। এদিক ওদিক তাকিয়েছে, কিন্তু কেউ নিচে নামেনি। মিনিট 5 পর 4 কর্তা ধীরে ধীরে নিচে এসে ড্রয়িং রুমের টেবিলে বসলেন। 4 গিন্নি মিলে নিজেদের স্বামীদের পরম যত্নে খাবার বেড়ে দিচ্ছেন। প্রিয়তা সকাল সকাল আরেকবার গোসল করে নিল। সাদা রঙের একটা অনারগালা ফুল স্লিপ লং জামা পরে নিল। পাক্কা 1 ঘন্টা সময় নিয়ে হাঁটু অবধি লম্বা চুলগুলো ভালোভাবে শুকিয়ে নিল। সে জানে কেন আজ মনটা অনেক ফুরফুরে। গুমড়ে গুমড়ে মরতে মরতে হাসতেই ভুলে গিয়েছিল মেয়েটা, কিন্তু কেন জানি আজ মনটা অনেক ভালো। তাই একটু সাজবে বলে ঠিক করলো। প্রিয়তা স্টাইলার দিয়ে চুলগুলো আরও একটু স্ট্রেট করে নিল। স্ট্রেটনার ছোট ছোট উলের পুতুল বসানো 2টি ক্লিপ দিয়ে সামনের চুলগুলো আটকে পেছনে ছেড়ে দিল। যদিও চুল ছেড়ে ঘুরে বেড়ানো প্রিয়তার একদম পছন্দ নয়, কিন্তু আজ ইচ্ছে হলো। সমুদ্র নীল চোখে হালকা কাজল দিল। ঠোঁটে সেই চিরচরিত স্ট্রবেরি ফ্লেভারের লিপ গ্লস। কানের ছোট ছোট ইয়াররিংস, স্টার ইয়াররিংস। কপালে ছোট্ট কালো টিপ। প্রিয়তাকে কেমন লাগছে এই রূপে বর্ণনা করার জন্য কোনো শব্দই আমার শব্দভাণ্ডারে নেই, তাই আমার পাঠিকারা বুঝে নাও। প্রিয়তা সাদা ওড়নাটা গায়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গিয়ে আব্বু চাচুদের পাশে বসলো। 4 ভাই মেয়ে দেখে ঝরঝরে হাসির উপহার দিল। সাদমান শিকদার মাথায় হাত বুলিয়ে বলেন, বাহ, আমার মাটাকে তো একদম আমাজানের মতো লাগছে, মাশাআল্লাহ। প্রিয়তা মাথা নিচু করে মৃদু হাসলো। সোফায় বসে চিন্তা করছিল প্রহেলিকা। এইসব আদিক্ষে তাদিক্ষে তার গা জ্বলে গেল। একে তো প্রণয়ের চিন্তা, তার ওপর সবাই কি দেখে এতটুকু বাচ্চা মেয়ের মাঝে, সেটা বুঝে পায় না। প্রহেলিকার খুব হিংসে হয়। মনে হয় এই রূপের জন্য হয়তো প্রণয় এত পাগল।
কেন, সে কি প্রিয়তার থেকে কোনো অংশে কম সুন্দর? ছি, রাগে শরীর রিডি করে উঠছে তার। প্রিয়তা মা চাচিদের কাছে গিয়ে বলল। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।